মার্ক জাকারবার্গের গল্প শুরু হয় নিউ ইয়র্কের কোলাহল থেকে 1 ঘন্টা দূরত্বে হাডসন নদীর তীরে। এখানে 10,000 বাসিন্দার অভিজাত এবং শান্তিপূর্ণ মফস্বল ডাবসবেরিতে মার্ক জাকারবার্গ বড় হয়েছিলেন। তার বাবা মা এবং 3 বোনের সাথে এক আদর্শ আমেরিকান বাড়িতে মার্ক স্বাভাবিকভাবে বড় হয়েছিলেন। তার দন্ত চিকিৎসক বাবার অফিস ছিল নিচের তলায়, যেখানে তিনি এখনো প্র্যাকটিস করেন। যেন গত 8 বছরে কিছুই ঘটেনি, যেন তার ছেলে মার্কের বিস্ময়কর সাফল্য কোনোভাবেই তার পারিবারিক জীবনের ধাঁচ পাল্টাতে পারেনি। রোগীদের কাছে পেইনলেস ডক্টর জেড নামে পরিচিত এডওয়ার্ড জাকারবার্গ আমাদের সাক্ষাৎকার নেওয়ার অনুরোধে কোনোদিন সাড়া দেননি। তাই আমরা এক আচমকা সাক্ষাতের জন্য উপস্থিত হলাম। আর কি কাণ্ড, কোনো সেক্রেটারি নেই। মার্কের বাবা এডওয়ার্ড জাকারবার্গ নিজে দরজা খুললেন। তার ছেলের মতোই তিনি খুব সাধারণ থাকতে পছন্দ করেন। সাধারণ পোশাক, স্যুট নয়। খুব তাড়াতাড়ি আমরা একটা ছোট্ট ফেসবুক সাইন দেখলাম, এই সার্জনের ফ্যান হওয়ার আমন্ত্রণ। এই সাধারণ প্র্যাকটিসে 8 বছরে যদি কিছু বদল হয়নি বলে মনে হয়, সেটা শুধুমাত্র একটা ধারণা এবং ডক্টর জাকারবার্গের নীরবতাকে ব্যাখ্যা করে। ওটা যদি ওর পরে না গিয়ে থাকে, তাহলে আপনাদের প্রজেক্ট নিয়ে আর এগোনোর ওদের কোনো ইচ্ছা নেই। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু যদি একবার কথা বলতে পারতাম। হ্যাঁ, ওরা হলেন ফেসবুকের যোগাযোগ আধিকারিকরা। তাদের চুক্তি ছাড়া সাইটের সৃষ্টিকর্তার নিজের বাবারও সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে উত্তর দেওয়ার অনুমতি নেই। থ্যাংক ইউ স্যার, দিন ভালো কাটুক। আবিষ্কার করলাম এই তরুণ প্রতিভার কাছাকাছি আসার জন্য যে সাংবাদিকদের মাঝে মধ্যে অনুমতি দেওয়া হয়, তাদের সংখ্যা খুব কম। তার কারণ তাদেরকে ফেসবুক খুব সাবধানে বাছাই করে। এই মানুষটি হলেন সেই কয়েকজন ভাগ্যবানের একজন, ডেভিড কার্কপ্যাট্রিক। মার্ক জাকারবার্গ নিজে এই সাংবাদিককে বেছেছিলেন তার অফিসিয়াল জীবনী দ্য ফেসবুক এফেক্ট 300 pages to the glory of the 26-year-old CEO লেখার জন্য। মার্ক জাকারবার্গ ছিলেন 4 সন্তানের মধ্যে দ্বিতীয়। তিনি একমাত্র ছেলে ছিলেন। আমার মনে হয় ওনাকে খুবই আদর যত্ন করা হতো। সত্যি বলতে কি, বাড়ির পরিবার আর ওর বাবা মায়ের সাথে ওর সম্পর্ক খুব ভালো ছিল। তার মনোযোগী বাবা মা তাদের ছোট্ট প্রিন্সকে তার প্রিয় খেলা ফেন্সিং এর জন্য উৎসাহিত করতেন। কিন্তু সত্যি বলতে সেই ছোট্ট ছেলে আরেকটা উৎসাহ খুঁজে পেল কম্পিউটারে। ওর যখন মোটামুটি 12 বছর বয়স, তখন উনি একটা প্রোগ্রামিং ফর ডামিজ বই পড়েছিলেন, আর উনি বাড়ির কম্পিউটারগুলিকে নিয়ে একটা নেটওয়ার্কিং করেছিলেন। তার কিছু পরেই উনি একটা স্বনিয়ন্ত্রিত রিস্ক গেম তৈরি করেন নিজের আনন্দের জন্য। উনি খুব অল্প বয়স থেকেই প্রযুক্তি নিয়ে অনেক কিছুই করেন। কম্পিউটার সম্পর্কে ওনার অনুরাগ ওকে পুরো গ্রাস করে নিল। উনি হয়ে উঠলেন একজন গিক, নিজের পছন্দের দুনিয়ায় বিশেষজ্ঞ। দীর্ঘ সংখ্যামালা পাতা ভরা কোড বেশিরভাগ কিশোরকে নিরুৎসাহিত করার জন্য যথেষ্ট। কিন্তু অন্যরা কি ভাবছিল তাই নিয়ে মার্ক বিচলিত ছিলেন না, আর নিজের জ্ঞান লাভের তৃষ্ণা বাড়িয়ে যেতে থাকেন। তিনি কুইজ এবং ডিবেটিং ক্লাবে অংশ নেন, ইতিহাস এবং রাজনীতির ওপর মনোযোগ দেন। একটু অস্বাভাবিক। আর যদিও তিনি 3 বছর এগিয়েছিলেন, তার হাই স্কুলের ক্লাস যা দিচ্ছিল মার্কের প্রয়োজন তার থেকে বেশি ছিল। মার্ক ছিলেন একজন মূর্ত প্রতিভা সম্পন্ন ছাত্র। উনি ঠিক করলেন যে সত্যি সেটা নিয়ম মাফিক পড়তে চান, আর তার বাবা তাকে সাহায্য করলেন শিক্ষক ডেভিড নিউম্যানকে খুঁজে দিয়ে, যার কাছে তিনি 1 বছরের জন্য প্রতি সপ্তাহে পড়াশোনা করতেন। আর তারপরে যখন তিনি একভাবে সেটা উত্তীর্ণ হলেন, তিনি একটা প্রথাগত কোর্স নিলেন মার্সি কলেজ নামে একটি স্থানীয় কলেজে, যেখানে তিনি সব থেকে ছোট ছিলেন, আর সেটা ছিল প্রাপ্তবয়স্কদের জন্য একটা ক্লাস। মার্ক জাকারবার্গ ছিলেন ক্রমাগত উৎপীড়নের শিকার, হয়তো এতটাই বেশি যে সেটা তাকে বাধ্য করেছিল স্কুল বদলাতে আর খারাপ স্মৃতি থেকে অনেক অনেক দূরে চলে যেতে। তার পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্য মার্ক বেছে নিলেন অনেক দূরের সম্মানজনক ফিলিপস এক্সেটার একাডেমি। মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে ভালো হাই স্কুলগুলির একটি, বস্টনে অবস্থিত। তার বাড়ি থেকে 4 ঘন্টারও বেশি দূরত্বে। মাত্র 16 বছর বয়সে উৎকর্ষের খোঁজে মার্ক নিজের পরিবারকে ছাড়ার সিদ্ধান্ত নিলেন। আর এই স্কুলেই 1 বছর পরে মার্ক তার প্রতিভার প্রথম স্বাক্ষর রাখলেন। মার্ক যখন হাই স্কুলে সিনিয়র ছিলেন, তিনি এবং তার বন্ধু অ্যাডাম ডি অ্যাঞ্জেলো সিন্যাপস নামের একটি প্রোগ্রাম লিখলেন, যেটা লক্ষ্য রাখত আপনি কোন গান শুনছেন আর আপনি কি ধরনের গান পছন্দ করতে পারেন সেই বিষয়ে পরামর্শ দিত, যেটা খুব জনপ্রিয় ছিল। মাত্র 17 বছর বয়সী মার্কের কাছে এটা ছিল শুধুমাত্র একটা খেলা। যেরকম উনি নিজের ব্লগে আত্মসচেতন না হয়ে লিখেছিলেন, ডেভেলপার গাই, টিম লিডার, লাইকস চাইনিজ গার্লস, প্রোগ্রামার গড, দ্য নার্ড। মার্ক সত্যি বিশ্বাস করতে পারছিলেন না
ওনার সফটওয়্যারের এই বিপুল সাফল্য, মাত্র কয়েকদিনেই হাজার হাজার ওয়েব সার্ভার তার প্রোগ্রাম ব্যবহার করছিলেন। ওয়েবের দুনিয়ায় বিশ্বের ইন্টারনেট প্রতিকৃতরা জানতে চাইছিলেন এই চমকপ্রদ ভাবনার পেছনে কে লুকিয়ে আছে। পরে ওনাকে বিভিন্ন সংস্থা থেকে এটাকে কেনার জন্য $1,00,000-এরও বেশি দেওয়ার প্রস্তাব করা হয়। আমার মনে হয় ওরা মাইক্রোসফট আর AOL এর সাথে কথা বলেছিলেন সিন্যাপসের ব্যাপারে। এটা ওনার সেই সময়ের প্রতিভা সম্পর্কে যা বলে সেটা হলো উনি সফটওয়্যার নিয়ে খুব সাবলীল ছিলেন, আর সেই মুহূর্তের বাজারে কি ধরনের পণ্য চলতে পারে সেইটা আন্দাজ করার ব্যাপারে উনি খুব ভালো ছিলেন, কারণ সেটা খুবই উন্নত প্রযুক্তির ছিল। আর উনি ওটাকে বিক্রি করেননি, কারণ উনি কাজটা টাকার জন্য করছিলেন না। হার্ভার্ডে যে 30,000 ছাত্রছাত্রী প্রতি বছর আবেদন করেন তাদের মধ্যে মাত্র 2,000কে মনোনীত করা হয়। অন্য সব ছাত্রদের মতোই মার্ক জাকারবার্গের ঘর ছিল এইরকম একটা ইটের বাড়িতে। তার ঘর ছিল কার্কল্যান্ডের ডরমিটরিতে। এটা 8 বর্গমিটার ঘর, ঠিক এইটার মতো যেখানে এই ছাত্র আমাদের ঢুকতে দিয়েছেন। রবও কম্পিউটার সায়েন্স পড়ছেন আর মার্ক জাকারবার্গের মতো সাফল্য পাওয়ার স্বপ্ন দেখেন। আমি কিকল্যান্ড হাউসে থাকি, আমি খানিকটা ওনার জায়গা নেওয়ার চেষ্টা করছি, কিন্তু সেটা শক্ত হবে। যাই হোক, আমার মনে হয় হাওয়ার্ডের অনেক ছাত্রছাত্রী দেখেন মার্ক জাকারবার্গ কি করেছিলেন, আর সেরকমই একটা দারুণ কাজ করতে চান, সেরকম বড় কাজ করতে চান। ছেড়ে যাওয়ার 8 বছর পরেও মার্কের ভূত হার্ভার্ডের করিডোরগুলিতে ঘুরে বেড়ায়। উনি এখানে ছিলেন আমি এখানে আসার আগে, কিন্তু আমি যতটা বুঝি ওনার খুব সুনাম ছিল না। আপনি কি বলতে চাইছেন? রব নিজের শব্দগুলিকে ভাবেন, উত্তর দেওয়ার আগে অনেকক্ষণ চিন্তা করেন। আমি ওনাকে চিনি না, সত্যি। আমি এদিক ওদিক থেকে কিছু মন্তব্য শুনেছি ওনার ব্যাপারে। আপনি কি শুনেছেন? আমি শুনেছি উনি অনুভূতিহীন ছিলেন। আমি শুনেছি ওর সাথে কথা বলা যেত, আর যদিও সেখানে একজন থাকেন, কিন্তু ওনার মধ্যে কোনো মানবিক। আমার মার্ক জাকারবার্গকে চটিয়ে দেওয়া উচিত নয়, এটা ঠিক নয়। বিশেষ করে যখন ফেসবুক এই তরুণ কম্পিউটার বিশেষজ্ঞকে সবেমাত্র যোগাযোগ করেছে তাকে নিয়োগ করার জন্য, রব একটা সম্ভাবনাময় অ্যাপ্লিকেশনও তৈরি করেছেন। কিন্তু তিনি যদি সেটাকে সফল দেখতে চান তাহলে আমরা কিভাবে জানতে পারবো হার্ভার্ডের ছাত্র জাকারবার্গ ঠিক কেমন ছিলেন? তার ছোট্ট প্রতিভার অনুমতি ছাড়াই তার ছবি আঁকার দুঃসাহস দেখিয়েছেন একজন, নাম বেন মেজরিক। তার অননুমোদিত জীবনীতে তাকে বর্ণনা করেছেন কয়েক হাজারের মধ্যে একজন নামহীন ছাত্র হিসেবে, যিনি ক্যাম্পাসের সামাজিক জীবনের মধ্যে নিজের জায়গা খোঁজার চেষ্টা করছিলেন। মার্ক সামাজিকভাবে নিজের মতো থাকতেন। উনি একজন আকর্ষণীয় এবং বিশেষ মানুষ, সামাজিকভাবে বেশ অদ্ভুত। ওনার নিজের বন্ধুদের একটা দল ছিল, ওনার ভীষণ রসবোধ ছিল, কিন্তু উনি বেশিরভাগটাই ছিলেন একজন কম্পিউটারের ছাত্র। উনি ছিলেন বেশ বেটে, সবসময় টি শার্ট আর রবারের চটি পরা, সাজতেন না, আর নিজের চেহারা নিয়ে বিন্দুমাত্র বিচলিত ছিলেন না। চেহারা এমন কিছু নয় যা এই ছাত্রকে তার রোমান্টিক প্রচেষ্টাগুলিতে সাহায্য করবে। আমি যাদের সাক্ষাৎকার নিয়েছি তাদের থেকে বুঝতে পারি মার্ক মেয়েদের সাথে তত সড়গড় ছিলেন না। তিনি কোনোদিনই মেয়েদের ব্যাপারে উৎসাহী ছিলেন না। তিনি অনেক মেয়ের সাথে ডেট করেননি, আর ওনার কলেজে পড়ার শেষ বছরের শুরুতে ওনার একজন বান্ধবী হয়েছিল, যার সাথে উনি এখনো আছেন। উনি সেই অর্থে ক্লাসিক বইপোকাও নন, আর ক্যাম্পাসের রাজাও ছিলেন না। মার্কের খুব বেশি বন্ধু ছিল না, কিন্তু তিনি একটা গুরুত্বপূর্ণ অপ্রত্যাশিত বন্ধুত্ব করতে চলেছিলেন এডওয়ার্ড সেভারিনের সাথে, ব্রাজিলের একজন খুব বড় ধনী, যিনি ব্যবসার ব্যাপারে তুখোড় ছিলেন। তার 20 বছরও বয়স হয়নি, কিন্তু স্টক মার্কেটে বিনিয়োগ করে তিনি তখনই হাজার হাজার ডলার বানিয়ে ফেলেছিলেন। তাই এই স্টক স্পেকুলেটর ও কম্পিউটার জিনিয়াস তারা এক হয়ে গেলেন। ওদের মধ্যে অনেক মিল ছিল। ওরা দুজনেই নিজেদের কাজে ডুবে থাকতেন। এক ধরনের সামাজিকভাবে অদ্ভুত ছেলে, যারা মেয়েদের পেছনে ঘুরতেন, অনেক সময় এশিয়ার মেয়েদের পেছনে। ওরা খুব চালাক চতুর ছিলেন। মার্ক কম্পিউটারে আর এডওয়ার্ডো হিসেব নিকেশে দক্ষ ছিলেন। এডওয়ার্ডও এই সময় মার্কের পাশে ছিলেন, কিন্তু জো গ্রিন নামে পরিচিত আরেকজনও ছিলেন। জো এখন সান ফ্রান্সিসকোতে থাকেন, তিনি এখনো মার্ক জাকারবার্গের ঘনিষ্ঠ। এই দুই বন্ধুর দেখা হয়েছিল হার্ভার্ড ফ্র্যাটার্নিটিতে। ফ্র্যাটার্নিটি হলো সেই ব্যক্তিগত ক্লাব যেগুলি সংরক্ষিত থাকতো উচ্চাকাঙ্ক্ষী ছেলেদের জন্য, যারা তাদের ভবিষ্যৎ পেশাগত নেটওয়ার্ক বাড়াতে চাইতেন। এইটা ছিল একটি জায়গা যেখানে মার্ক নিয়মগুলি মেনে নিয়েছিলেন, টি শার্ট আর চটি জোড়া সরিয়ে টাই পরেছিলেন। মার্ক জাকারবার্গের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল 2003-এর বসন্তে। ও আমার থেকে
প্রায় 1 বছরের ছোট ছিল। আমি একটু চেষ্টা করছিলাম যাতে ও আমাদের সাথে এক জায়গায় থাকতে পারে। আমাদের বন্ধুত্ব কেন হয়েছিল? সম্ভবত দুষ্টুমি আর হুল্লোড়ের জন্য। মার্ক জাকারবার্গ মজাদার মানুষ। এইটা তো এই ছোট্ট প্রতিভাধরের এক অজানা দিক, আর তবুও তার চরিত্রের এই দিকটাই ওকে বিখ্যাত করে তুলেছিল, বিশ্ববিদ্যালয়ে অন্তত। এই সব কিছু শুরু হয়েছিল অনলাইন ফটোবোর্ড দিয়ে, সেই সাইটগুলি যেখানে ছাত্রদের আইডেন্টিটি ফটো পাওয়া যেত, প্রশাসনিক কাজের প্রয়োজনে নেওয়া ছবি, অনেক সময় খারাপ ছবি। হার্ভার্ড প্রাক্তনী এমেলিয়া লেস্টার আজকের আমেরিকার বিখ্যাত নিউ ইয়র্কার ম্যাগাজিনের সাংবাদিক। 2003-এ ছাত্রদের সংবাদপত্রে কাজ করছিলেন। প্রতিটা হাউসের এই সাইটগুলিতে জটিলতা ছিল, এই যে সেগুলি সাধারণত একটি বিশেষ হাউসে থাকা লোকেরা দেখতে পেত। তাই যদি আপনি একটা হাউসে থাকেন আর যাকে আপনার সাহিত্য বাসরে দেখে সত্যি ভালো লেগেছিল তিনি অন্য হাউসে থাকেন, তাহলে সেই ছবি দেখার কোনো সুযোগ ছিল না। আরেকটা সমস্যা ছিল যে ছবিগুলি ঠিকঠাক ছিল না। সেগুলি ছিল সেই ছবি যেগুলিকে তোলা হয়েছিল যখন আপনি ক্যাম্পাসে একদম নতুন, কলেজের প্রথম সপ্তাহে, যখন কেউই কোনো বিষয়ে কিছুই জানতো না। আর সমস্যা ছিল যে পরের 3 বছর আপনাকে ওই ছবিতেই আটকে থাকতে হবে। নভেম্বর 2003-এর এক সন্ধ্যায় যখন অন্য ছাত্রছাত্রীরা পার্টি করতে অথবা নিজেদের হোমওয়ার্ক করতে ব্যস্ত, মার্ক তখন নিজের ঘরে কম্পিউটার স্ক্রিনে আটকে। তিনি জো গ্রিনের সাথে কিছু বিয়ার ভাগ করে খেলেন, যার ফলে মেজাজ হলো ফুরফুরে। আর তারপরে মার্কের মাথায় একটা ভাবনা এলো যা তার পুরো জীবনকে বদলে দেবে। এইটা তিনি নিজে ব্লগে তৎক্ষণাৎ লিখেছিলেন। রাত 9:40, ঠিক আছে, আমি একটু মদ্যপান করছি, আমি মিথ্যে বলবো না। এটা মঙ্গলবারের সন্ধে আর এখনো 10টা বাজেনি। তাহলে আমি পিসিতে কার্টল্যান্ডের ফটোবোর্ড খুলেছি। সব থেকে কম আমি যা বলতে পারি তা হলো কয়েকটা ছবি একেবারে বাজে। এই ছবিগুলিকে সারা ক্যাম্পাসের হাতের নাগালে এনে একটা সাইটে রাখা, মজাদার করা, আর একটা অভিনব সৌন্দর্য প্রতিযোগিতা শুরু করা। পাশে পশুদের ছবি রেখে লোকেদের ভোট নিয়ে দেখবো কে বেশি সুন্দর। ভাবনাটা খুব উন্নত মানের ছিল না, কিন্তু এই তরুণ কম্পিউটার বিশেষজ্ঞ সেটা নিয়ে খুবই খুশি ছিলেন। আর তিনি ঠিক করলেন এই সাইটের নাম হবে ফেস ম্যাশ। মজা করার জন্য সব সময় প্রস্তুত। জো গ্রিন তাকে সাহায্য করলেন সাইটের জন্য পেজ সেট আপ করতে। ফেস ম্যাশে আমার অবদান ছিল খুবই কম। শুধু বুঝতেই পাচ্ছেন, ভাবতে সাহায্য করা যে এটা দেখতে কেমন হওয়া উচিত আর সেটা কিভাবে কাজ করবে, আর ওকে ওই পশুর ব্যাপার থেকে দূরে সরিয়ে রাখা। মার্ক তার এই দুষ্টুমি ভরা প্রজেক্ট থেকে কাউকে ছাড় দিতে চাননি, তাই তার প্রয়োজন ছিল হার্ভার্ডের প্রতিটি ছাত্রছাত্রীর ছবি। আর সেটা করার একমাত্র উপায় ছিল ক্যাম্পাসের সার্ভারটাকে হ্যাক করা। মধ্যরাতের 58 মিনিট পরে হ্যাকিং শুরু হলো। তালিকার প্রথমে কার্টল্যান্ড। সেটা তো ছেলে খেলা ছিল, সেটা ছিল একটা যুদ্ধ। প্রতিটা ডরমেটরিতে কম্পিউটার ব্যবস্থা একের পর এক থেমে গেল। মার্ক সেগুলিকে অত্যন্ত যত্ন করে আর দারুণ আনন্দে হ্যাক করতে থাকলেন। সেটা একটা বিশাল কাজ ছিল যা চলেছিল 8 ঘন্টা। 2রা নভেম্বর 2003 ফেস ম্যাশের জন্ম হলো। এমেলিয়া লেস্টারকে সচেতন করা হলো। আমার রুমমেট আমাকে একটা ইমেল পাঠালো, কারণ সেইটাই করা হতো, একে অপরকে ইমেল পাঠানো হতো। আর ও আমাকে বলল, তুমি ওয়েবসাইটটা দেখো। হঠাৎ ক্যাম্পাসে প্রথম সপ্তাহে নেওয়া প্রত্যেকের ছবি এখন অন্য সবার নাগালে এসে গেছে। আর সেটা অনেকের কাছে বেশ ভয়াবহ ছিল। ছবিতে তাদের চুল খুব খারাপ দেখাচ্ছিল, তাদের মেকআপ ছিল না, তাদের সবার ক্লান্ত আর ঘেমো চেহারা। তাই লোকজন খুব অস্বস্তিতে পড়ল আর ঘাবড়ে গেল। আর আমার মনে হয় সেইটাই আসল প্রতিক্রিয়া ছিল। কয়েক মিনিটের মধ্যে হার্ভার্ডের বিপদ সংকেত ছড়িয়ে পড়ল। হাজার হাজার ছাত্র এক বিশাল সৌন্দর্য প্রতিযোগিতায় পড়ে গেলেন, যেটা পুরোটা মজা করে শুরু হয়েছিল। এই দুই মহিলার মধ্যে কার যৌন আবেদন বেশি? তুমি কি গোপ পছন্দ করো না ক্রু কাট, লম্বা চুল না তেলা চুল? আর এই কেলেঙ্কারি দাবানলের মতো ছড়িয়ে পড়লো। মাত্র কয়েক ঘন্টায় 450 জন ছাত্রছাত্রী ফেস ম্যাশকে আবিষ্কার করলো আর 22,000 ভোট রেকর্ড করা হলো। মার্ক নিজেকে নিয়ে খুব গর্বিত হলেন। তার ভাবনা সারা ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে। সাফল্যের থেকেও বেশি তার হ্যাকিং ছিল একটা যথার্থ অভ্যুত্থান। আর যেটা একটা মজা করে শুরু হয়েছিল সেটা একটা নতুন মন নিল। মার্ক তার সাইট সম্পর্কে এইরকম হুজুগ আশা করেননি। এর ফলে সেটার বেশি ব্যবহার হওয়ায় হার্ভার্ডের সব সার্ভার ক্র্যাশ করল। বিশ্ববিদ্যালয়ের ডিনেরা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানালেন। হ্যাকার মার্ককে ডিসিপ্লিনারি কমিটির সামনে ডাকা হলো। তাকে বহিষ্কার করা হতে পারে, কিন্তু কেন সেটাই বুঝলেন না।
কথা দিয়েও মার্ক উইঙ্কলভস প্রজেক্টে একদমই কাজ করছিলেন না। 2004 জানুয়ারির মধ্যে মার্ক জাকারবার্গ শুধু নিজের সাইটের জন্য বেঁচেছিলেন একটা সোশ্যাল নেটওয়ার্ক, যেটাকে তিনি নাম দিলেন ফেসবুক। শেষ পর্যন্ত মার্ককে একটা সতর্ক বার্তা দিয়ে ছেড়ে দেওয়া হলো। তাই তিনি ঠিক করলেন শালীনতা বজায় রেখে একটু পান করে উদযাপন করবেন। আমার বাবা দেখতে এলেন কিছুদিন পরেই, ঠিক যখন মার্ক একটু বেসামাল ছিল, মানে একটু শ্যাম্পেন খেয়েছিল, আর উনি আমাদের নিয়ে খুব একটা খুশি ছিলেন না এইসব করা। উনি চেয়েছিলেন যে মার্ক জাকারবার্গ প্রজেক্টে আমি কাজ না করি। আপনার বাবা আপনাকে কি বলেছিলেন? কাজ করো না মার্ক জাকারবার্গের এই প্রজেক্টে। জো তার বাবার কথা শুনেছিলেন, আর সেটা তার চিরকালীন আফসোস। মজার ব্যাপার হলো জানেন, যখন মার্ক আমাকে বলল ফেসবুক নিয়ে ওকে সাহায্য করতে, আর আমি সেটা করতে চাইলাম না, কারণ আমার বাবা চাননি যে আমি সেটা করি, আর ফেসবুকের নিরিখে মার্ক সেটাকে বলে অপরিসীম ভুল। কিন্তু 2003 নভেম্বরের রাতে ফেসবুকের কোনো অস্তিত্ব ছিল না, ছিল ফেস ম্যাশ, যেটা ক্যাম্পাসে মার্কের মর্যাদাটা পাল্টে দিল। ফেস ম্যাশ মার্ককে পুরোদমে এমন একজন করে দিল যাকে সবাই খুঁজছে। উনি ফেস ম্যাশের মাধ্যমেও নিজের নাম বেশ ছড়িয়ে দিয়েছিলেন। সবার প্রশ্ন এরপর? সব থেকে উৎসুকদের মধ্যে ছিলেন সিনিয়র ইয়ারের এই যমজ ভাই টাইলার আর ক্যামেরন উইঙ্কলভস। সুদর্শন ধনী প্রথম সারির ক্রীড়াবিদ যারা উপরে উঠতে চেয়েছিলেন, তাদের নিজেদের একটা ইন্টারনেট সাইটও ছিল, হার্ভার্ড কানেকশন। সমস্যা ছিল যে তারা প্রোগ্রামিং সম্পর্কে কিছু জানতেন না। আর যেহেতু মার্ক প্রমাণ করেছেন মাত্র এক রাতের মধ্যে তিনি পুরো ক্যাম্পাসটাকে ফেস ম্যাশের সাথে যুক্ত করতে পারেন, উইঙ্কলভস ভাইরা ভাবলেন তারা তাদের রত্ন খুঁজে পেয়েছেন। মার্ক তাদের নতুন প্রোগ্রামার হতে রাজি হলেন, কিন্তু এই ভাইরা অনভিজ্ঞতায় একটা ভুল করলেন। তারা তাদের লোক খুঁজে পেয়ে এতটাই খুশি হয়েছিলেন, আর বিশ্বাসের উচ্ছ্বাসে তারা জাকারবার্গের সাথে কোনো চুক্তিতে সই করলেন না। আর তারা এক মুহূর্তের জন্য কল্পনা করেননি চুপি চুপি মার্ক আরেকটা সাইটে কাজ করছিলেন, তার নিজের সোশ্যাল নেটওয়ার্ক। মার্ক হার্ভার্ডের ক্লাসে ফাঁকি দিতে শুরু করলেন। তিনি আচ্ছন্নের মতো একটা নতুন প্রজেক্টে পুরোপুরি ডুবে গেলেন, যেটা নিয়ে তিনি রাত দিন কাজ করছিলেন। কথা দিয়েও মার্ক উইঙ্কলভস প্রজেক্টে একদমই কাজ করছিলেন না। 2004 জানুয়ারির মধ্যে মার্ক জাকারবার্গ শুধু নিজের সাইটের জন্য বেঁচেছিলেন একটা সোশ্যাল নেটওয়ার্ক, যেটাকে তিনি নাম দিলেন ফেসবুক। ওর ধারণা ছিল ও এরকম একটা সোশ্যাল নেটওয়ার্ক বানাবে যেটা সবকিছুর ওপরে হবে, যেখানে তথ্যের এত শক্ত নেটওয়ার্ক থাকবে না, এই একটাই সোশ্যাল নেটওয়ার্ক থাকবে। মার্ক খুব উচ্চাকাঙ্ক্ষী ছিলেন, কিন্তু তার সাইটটাকে চালু করার মতো যথেষ্ট টাকা পয়সা ছিল না। তাই তিনি তার সব থেকে ধনী বন্ধু এডওয়ার্ডো সেভারিনের কাছে গেলেন। 2004 4 ফেব্রুয়ারি $1000 ঝুঁকি নিয়ে মার্ক জাকারবার্গ ফেসবুক চালু করলেন। চালু হওয়ার 3 সপ্তাহের মধ্যেই শুধু ক্যাম্পাসের মধ্যেই ফেসবুক 6000 ব্যবহারকারী পায়। মার্কের সেখানে থেমে থাকার কোনো অভিপ্রায় ছিল না। খুব দ্রুত তিনি ঠিক করলেন এই নেটওয়ার্ককে বিস্তৃত করবেন হার্ভার্ডের গেটগুলির বাইরেও, নিউ ইয়র্কের কলম্বিয়া থেকে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড, আর সাথে ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াকে নিয়ে মাত্র 2 মাসে ফেসবুক 9টি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ল। আমেরিকার গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলি ফেসবুক এবং তার সৃষ্টিকর্তার ব্যাপারে আগ্রহ দেখালো। আমরা মার্ক জাকারবার্গের সর্বপ্রথম সাক্ষাৎকার খুঁজে পেয়েছি। তিনি মাত্র 19 বছর বয়সী ছিলেন, আর সিএনবিসির ক্যামেরার সামনে বেশ স্বচ্ছন্দ। বুঝিয়ে বলবেন ফেসবুক ঠিক কি? এটা একটা অনলাইন ডিরেক্টরি যেটা বিশ্ববিদ্যালয় এবং কলেজের লোকজনকে তাদের সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে দিয়ে একে অপরের সঙ্গে যুক্ত করে। আমরা যখন প্রথম শুরু করেছিলাম আমরা আশা করেছিলাম হয়তো 400 বা 500 লোক আসবে, আর এখন আমরা পৌঁছে গেছি কয়েক হাজারে। তাই কে বলতে পারে আমরা এরপরে কোথায় যাব? আমরা আশা করছি শীতের আগে আরো 100 বা 200 বিশ্ববিদ্যালয়কে পেতে, আর সেখান থেকে আমরা একগুচ্ছ স্যাট অ্যাপ্লিকেশন তৈরি করব যেগুলো মানুষকে সাইটে ফিরিয়ে আনবে, আর হয়তো আমরা দারুণ কিছু বানাতে পারি। এই ছোট্ট প্রতিভাধরকে যেন কিছুতেই থামিয়ে রাখতে পারছিল না, কিন্তু তাও ফেসবুক নিজেই বিপদের মুখে ছিল। এই নতুন সংস্থার অর্থকোষ খালি ছিল। আমেরিকার সমস্ত বিশ্ববিদ্যালয়ে পৌঁছতে হলে চাই নতুন সার্ভার, আর সার্ভার ব্যয়বহুল। তাই ব্যবসা বাঁচাতে যাকে চাই তিনি এডওয়ার্ডো সেভারিন। কিন্তু এই 2 বন্ধুত্বের মধ্যে ফাটল ধরতে শুরু করেছিল।
মার্ক প্রচার কার্যের জন্য টাকা খরচা করতে চাইছিলেন না, কিন্তু তার স্বপ্ন তখনও ছিল যে অন্য সব সাইটকে সরিয়ে জায়গা নেওয়ার। তাই ঠিক যেমন ভাবে তিনি একটা ভালো স্কুলের জন্য নিজের পরিবারকে ছেড়েছিলেন, তিনি এখন স্থির করলেন যে হার্ভার্ড ছেড়ে ইন্টারনেটের রাজাদের কাছে গিয়ে থাকবেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য প্রান্তের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। মার্ক যেন তেন ভাবে নিজের এলাকা প্রথমে বেছে নেননি। তিনি সান ফ্রান্সিসকোর 10 কিলোমিটার দক্ষিণে পালো আল্টোতে থাকতে গেলেন। মালিক হিসেবে মার্কের প্রথম দিনগুলি কেটেছিল তার সহকর্মীদের সাথে একটা ছোট্ট বাড়িতে, কিন্তু এই নতুন জীবনে একটা গুরুত্বপূর্ণ অনুপস্থিতি ছিল, এডওয়ার্ডো সেফেরিন। এই অনুপস্থিতিকে মার্ক কোনোদিনও ক্ষমা করেননি। এডওয়ার্ডো তখনও জানতেন না, কিন্তু তার নিউ ইয়র্কে থেকে যাওয়ার সিদ্ধান্ত পরে তাকে সমস্যায় ফেলেছিল। ওদিকে মার্ক এবং তার সঙ্গীরা গুছিয়ে বসলেন। তাদের পাল আল্টোর বাড়িটা হয়ে উঠল তাদের প্রধান কার্যালয়। খুব কম আসবাব, অনেক কম্পিউটার, আর সব থেকে জরুরি কোনো নিয়ম নেই। তারা এমনকি ফায়ারপ্লেস আর সুইমিং পুলের মধ্যে একটা টেরোলিন সুইং লাগিয়ে ফেললেন, মানে শৈশব বিদ্যমান। একদল কলেজের ছেলে নিজেদের মতো থাকছিল, খুব পার্টি করছিল। অন্যদিকে তারা সত্যি খুব পরিশ্রমী ছিল। ওরা জানেন রাতে পার্টি করত, আর 1টা অবধি ঘুমতো, আর 2টো থেকে 2টো অবধি কোড করত, আর ঘন্টা 2-এর জন্য পার্টি করত, আর সেই নিয়মটা চক্রাকারে চলতে থাকতো। কিন্তু ওরা কাজের ব্যাপারে বেশ নিয়ম মেনে চলতো। ওরা খুব পরিশ্রম করত, যদিও ওরা অনেক মজাও করত। ওরা সবাই একসাথে ছিল, বুঝতেই পারছেন, 19 বছর বয়সী। এই কম বেশি নিশ্চিন্ত পরিবেশে মার্ক নিজের কম্পিউটার স্ক্রিনে আটকে থাকতেন, প্রোগ্রামিং করতেন, কিন্তু এই অল্প দিনের নতুন সংস্থার ভাড়ার শূন্য ছিল। এডওয়ার্ড দলের ব্যবসাদার তখন সেখানে আসেননি। তার পক্ষে খুবই খারাপ হলো যখন মার্ক ঠিক করলেন তার বদলি নেবেন। এক তৃতীয় চরিত্র বোর্ডে এলেন, তার নাম সন পার্কার। সন পার্কার মাত্র 25 বছর বয়সী, কিন্তু তিনি ততদিনে সফলভাবে 2টি ইন্টারনেট সাইট তৈরি করে ফেলেছেন, যার মধ্যে বিখ্যাত ছিল ন্যাপস্টার। সন ছিলেন সিলিকন ভ্যালির মার্কা মারা খারাপ ছেলে, প্রায় মার্কের বিপরীত, মায়াবী এবং আকর্ষণীয়। তিনি সমস্ত বিখ্যাত পার্টিগুলোতে যেতেন, কিন্তু তিনি আরো পরিচিত ছিলেন একটা খুব ভালো অ্যাড্রেস বুক রাখার জন্য। মার্কের জন্য বিনিয়োগকারী খুঁজে পাওয়া সনের কাছে ছেলেখেলা ছিল। তার কাছে সবকিছু ছিল যা মার্কের কাজে লাগতে পারে। তার প্রচুর পরিচিতির মধ্যে থেকে সন বেছে নিয়েছিলেন টিম ড্রেইপার নামে একজনকে, যিনি সিলিকন ভ্যালিতে বিনিয়োগকারী হিসেবে বেশ পরিচিত। আমরা প্রথমবারে 2 কোটি মূল্যায়নের প্রস্তাব দিয়েছিলাম, আর উনি ফিরে এলেন, আর আমরা ওকে 4 কোটি মূল্যায়ন দিয়েছিলাম, আর উনি ফিরে এলেন, আর আমরা ওকে 8 কোটি মূল্যায়নের প্রস্তাব দিলাম। এরপর উনি 11 বা 15 কোটি মূল্যায়ন নিয়ে এলেন, আর আমরা বললাম অতটা পারবো না। আপনি যদি 1.5 কোটি মেনে নিতেন আর বিনিয়োগ করতেন, তাহলে এখন ওই সংস্থার মূল্য কত হতো? তাহলে সেটা হবে প্রায়, যদি উনি লেনদেনটা করতেন। আমি এইভাবে কোনো কিছু দেখতে পছন্দ করি না। মিস্টার ড্রেপার এখনো হাসছেন, কিন্তু তিনি যদি 6 বছর আগে $1.5 কোটি বিনিয়োগ করতেন, তাহলে ফেসবুকে আজ তার শেয়ার 10 কোটি হতো। মার্কের সৌভাগ্যক্রমে অন্য কম খুঁতখুঁতে বিনিয়োগকারীরা এই প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যেতে চাইতেন তার এবং নিজেদের ভাগ্য তৈরি করার জন্য। 21 বছর বয়সে মার্ক জুকারবার্গ উন্নতি করতে শুরু করলেন। তার নতুন বিনিয়োগকারীদের ধন্যবাদ, তিনি জায়গা বদলালেন, বিস্তার করলেন, আর অনেক কর্মী নিয়োগ করলেন। কত জিনিস, ওখানে কিছু বিয়ারও আছে দেখছি। আমরা এই অ্যামেচার ফিল্মটা খুঁজে পেলাম। মার্ক সবেমাত্র ঠিকানা বদলেছেন, যেখানে পরিবেশ একটা ছাত্রদের ক্যাম্পাসের মতো। আমরা কিউবিকল চাইনি, আমরা তার বদলে আইকিয়ার কিচেন টেবিল নিয়ে এসেছি। সেটা এখানকার পরিবেশের সঙ্গে ভালো মানায়, তাই না? কয়েকদিনের মধ্যেই তো ফেসবুক হয়ে উঠেছিল ফেসবুক। এই সাইটে তারপরে মূল্যায়ন হয়েছিল $10 কোটি। কিন্তু মনে হচ্ছিল না মার্ক বুঝতে পেরেছিলেন যে তিনি একটা সাম্রাজ্য তৈরি করে চলেছেন। শর্টস, টি শার্টস, খালি পা, হাতে বিয়ারের ক্যান, কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন। কি বিয়ারটা নিচে রাখবো? না না, রাখার দরকার নেই, আমি ওই বিয়ারটার কথাই বলবো। কত কাজ করছে। হ্যাঁ, আমি এখানে ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে আছি। Facebook.com এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের সাথে আড্ডা মারছি। আমরা পান করছি বিয়ার, কারণ আমরা কি নিয়ে আনন্দ করছি মার্ক? আমরা 30 লাখ ইউজার পেয়েছি। 30 লক্ষ ইউজার? হ্যাঁ। আর ফেসবুক কতদিন ধরে আছে? খুব বেশি নয়, 1 বছরের একটু বেশিতে বেশি কিছুটা 30 সময়। লাখ ইউজার।
আর 30 লক্ষ ইউজার, হ্যাঁ, এটা বেশ, হ্যাঁ সত্যি বেশ ভালো। আমার মনে হয় বেশ বড় আমি সংখ্যা। বলতে চাইছি আমরা খুশি। মার্ক এই সাফল্যকে মাথায় চড়তে দিলেন না, কিন্তু আসলে তিনি তখনও সন্তুষ্ট হননি। 30 লক্ষ ব্যবহারকারী খারাপ নয়, কিন্তু তার জন্য ফেসবুক সবেমাত্র শুরু হচ্ছিল। আমরা ঠিক যথেষ্ট বিজ্ঞাপন দিয়েছি আর যথেষ্ট টাকা বিনিয়োগ করেছি যাতে আমরা আরো মানুষকে কাজে নিতে পারি আর আমাদের জীবন একটু সহজ হয়, আমাদের জন্য ভালো জিনিস আসে আর আমাদের অফিস সুন্দর হয়। সব শুদ্ধ 20 জন কর্মী, আর তাদের গড় বয়স 25 নয়। সবাই খুব পরিশ্রম করত, কিন্তু মনে হয় নিয়মটা ছিল সবকিছুকে গুরুগম্ভীর ভাবে না দেখার। এখানে কফি ব্রেকের বদলে ওরা নিতেন কসরতে ভরা বিয়ার ব্রেক। মনে হয় এই নবীন ব্যবসার নীতি ছিল বিশ্রাম নেওয়া কাজের মতোই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতিটা পয়সারই একটা উল্টো দিক আছে। কোনো সাম্রাজ্যই কিছু ক্ষতি না করে নির্মাণ করা যায় না। দ্য ফেসবুক কিছুদিনের জন্য চলেছে, সেটা এতই সফল যে ক্যাম্পাসের সংবাদপত্র দ্য ক্রিমসন সেটাকে নিয়ে পুরো একটা প্রতিবেদন দিল। একটা প্রতিবেদন যা উইঙ্কলভস ভাইদের অবাক করে দিল। 2004 সালে এই দুই ভাই এবং তাদের বন্ধু দিব্যা নরেন্দ্র মার্ক জাকারবার্গের বিরুদ্ধে নৈতিক চুক্তি এবং প্রতারণামূলক প্রতিযোগিতা করার জন্য মামলা দায়ের করেন। মার্ক জাকারবার্গ কি ফেসবুকের ভাবনাটা চুরি করেছিলেন? তাদের দেখা হওয়ার 1 বছর পরে এই দুই ভাই বিশ্বাস করতেন যে মার্ক তাদের সাইট হার্ভার কানেকশনকে প্রোগ্রাম করছেন। 3 মাস ধরে তারা কোনো প্রশ্ন করেননি। তারা মার্কের সাথে বিনিময় করা 52টিরও বেশি ইমেল নিয়ে আশ্বস্ত ছিলেন। উইঙ্কলভস ভাইদের নিজেদের নতুন প্রতিভাবান প্রোগ্রামারের উপর পুরোপুরি আস্থা ছিল। তাদের মনে কোনো সন্দেহ ছিল না যখন একই সময় মার্ক নিজেকে পুরোপুরি নিয়োগ করেছিলেন ফেসবুক সৃষ্টি করতে। এটা কি মার্কের তরফ থেকে কোনো কৌশল ছিল? উনি কেন ওদেরকে বললেন না যে উনি ওদের প্রজেক্ট করতে চান না? এই ভাইদের জন্য উত্তরটা জানাই ছিল। প্রথমে থাকার জন্য মার্কই প্রথম মানুষ যিনি স্বীকার করেছিলেন যে প্রতিটা জ্ঞানই সবকিছু, আর ঠিক সেই কারণে উনি আমাদের মিছিমিছি ঘোরাচ্ছিলেন। তাদের জন্য কোনো প্রশ্ন ছিল না, এই জালিয়াতি ছিল প্রকট। 2004 সালে এই দুই ভাই এবং তাদের বন্ধু দিব্যা নরেন্দ্র মার্ক জাকারবার্গের বিরুদ্ধে নৈতিক চুক্তি এবং প্রতারণামূলক প্রতিযোগিতা করার জন্য মামলা দায়ের করেন। মার্ক জাকারবার্গ কি ফেসবুকের ভাবনাটা চুরি করেছিলেন? 8 বছর পরেও এই প্রশ্ন উত্তরহীন, এখনো বিতর্কিত। সাইট তৈরি হওয়ার কিছুদিনের মধ্যে মার্ক জাকারবার্গ বহু উষ্ণ তর্ক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে গেলেন। সেগুলোকে থামাবার জন্য ওনার কাছে কোনো উপায় ছিল না। ওর বিরুদ্ধে করা অভিযোগগুলি উত্তর ওকে দিতে হলো। ইন্টারনেটে সম্প্রচারিত হওয়া ওয়াল স্ট্রিট জার্নাল পরিবেশিত একটি সম্মানজনক সমাবেশে তিনি আত্মপক্ষ সমর্থনের চেষ্টা চালালেন। এটা কিন্তু নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা করার একটা জায়গা। সারা সুইসার সাক্ষাৎকারটি নিয়েছিলেন আরেকজন বিশেষজ্ঞ সাংবাদিক ওয়াল্ট মসবার্গের সাথে। তাহলে আর কথা না বাড়িয়ে মার্ক জাকারবার্গকে ডাকা যাক। উনি ভালো করেই জানতেন এইটাই বিষয়, তাই আমরা অবাক হয়ে গিয়েছিলাম যখন উনি নার্ভাস হয়ে গেলেন। আপনি আগে থেকেই এই পন্থাগুলো নিচ্ছেন কেন, যেটা আমাকে বাধ্য করে দেখতে সেই নিয়ন্ত্রণগুলো আছে কিনা? নিশ্চয়ই, আসলে আমার মনে হয় সিস্টেমটা কিভাবে আছে সেটা সত্যি গুরুত্বপূর্ণ। কিভাবে সেটা কাজ করবে তার জন্য ঠিক আগেই আমি কথা বলেছিলাম কিভাবে এই দুটো প্রাথমিক কাজ যা লোকে করে তারা তাদের আশেপাশের মানুষদের সঙ্গে তথ্য বিনিময় করে। এটা কখনোই এমনি এমনি হয় না। শুধু আপনার বন্ধুরা মার্ক একেবারেই প্রশ্নের উত্তর দেননি, কিন্তু সাংবাদিকরা তাকে জোর করতে থাকেন। আসলে বলতে চাই যে আপনি কিন্তু আমার প্রশ্নের জবাব দিলেন না। আমার প্রশ্ন হলো যে আপনি কিছু পন্থা নিয়েছেন ফেসবুক ব্যবহারকারী হিসেবে আমার ব্যক্তিগত তথ্যগুলোকে প্রকাশ করে দেওয়ার, আপনার নিজের থেকেই হঠাৎ করে সেগুলোকে ঘোষণা করে। আমরা একের পর এক প্রশ্ন করতে থাকি আর উনি সেটা এড়িয়ে যান। আমার যেটা মনে হয়, যেটা আমরা ওনাকে বলে উঠতে পারিনি, সেটা হলো আপনি সত্যিকারের প্রশ্নগুলোর উত্তর দিন, আমরা এর উত্তর চাই। এদের উত্তর না দেওয়ার ফলে সাক্ষাৎকারটি কঠিন থেকে কঠিনতর হলো। ওই কলেজের ইমেলগুলো আপনার সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটা আপনি চান বা নাই চান। কারা বলেন মার্ক 5 বছর আগে একটি ইমেল পাঠিয়েছিলেন, লিখেছিলেন যে ফেসবুকের ব্যবহারকারীরা তার উপর আস্থা রাখার ব্যাপারে খুবই সরল। মার্ক বিচলিত হয়ে পড়লেন, তিনি ঘামতে থাকলেন। আপনি এটাকে ঘিরে যে হইচই হচ্ছে সেটাকে কিভাবে ব্যাখ্যা করেন? কারণ এটা নিশ্চয়ই একজন মানুষ হিসেবে আপনাকে বিচলিত করছে। কারণ হ্যাঁ, বুঝতেই পারছেন, আমি যখন 18 বা 19 বছরের ছিলাম
তখন আমি অনেক বোকার মতো কাজ করেছি। এটা ঠিক আমি যখন কলেজে ছিলাম, আর মনে হয় আমি আমি এটার ব্যাপারে কোনো অজুহাত দিতে চাইছি না। আমি বোকার মতো কাজ করেছি, সেগুলো অস্বস্তিকর। আর আমি সত্যি দুঃখিত যে আমি সেই সব কাজ করেছিলাম। কতগুলো ব্যাপারে লোকে আমাকে সত্যির ঠিক। বিষয়ে আপনি অভিযোগ কি করেছিল, বলতে চাইবেন? এই আর অভিযোগগুলো কতগুলো সত্যি সত্যি নয়। এর মধ্যে বেশ কিছু খুব ভালোভাবে নথিভুক্ত করা আছে, যেমন মার্ক ফেসবুক কোণঠাসা হচ্ছিলেন, ঠান্ডা মাথায় থাকতে পারছিলেন না, আরো বেশি ঘামতে থাকেন। পেছনে দেখলে বুঝতেই পারছেন। আমার প্রশ্ন শুনে তো উনি রীতিমতো ঘামতে শুরু উনি করেছিলেন। কতটা ঘেমেছিলেন একটু হ্যাঁ, বিষয় উনি, আমরা যেটাকে বলি সোয়েটাপালুজা, সেটা আপনি দর্শকের মধ্যে থেকে দেখতে পাবেন না। নাকের ওপর থেকে ঘাম গড়িয়ে পড়ছিল, আর আমার চিন্তা হচ্ছিল অজ্ঞান না হয়ে যান। ওনাকে একটু অসুস্থ লাগছিল। সেটা ছিল একটা ক্লাসিক প্যানিক অ্যাটাক। উনি বলেছিলেন ওনার ভালো লাগছে না। আমি জানি না, যাই হোক, সেটা ওনার জন্য হয়তো ভালো ছিল না। পরিবেশটাকে হালকা করার জন্য কারা সাক্ষাৎকার থামিয়ে একটু মজা করলেন। কি হলো, উত্তর ঠিক দিন। আছে, আপনি কি আপনার জ্যাকেটটা খুলে নিতে চান? না, আমি এটা কখনোই খুলি না। আমি জানি দর্শকদের মধ্যে একদল মহিলা আছেন যারা চান আপনি সেটা করেন। না, না। কি মেয়েরা? ওরে বাবা। নিজের কপাল মুছে মার্ক অবস্থাটা বুঝতে চাইলেন। তিনি পালাবার পথ খুঁজছিলেন, কিন্তু আবার এলো প্রশ্নবাণ। আপনি কি আবার ব্যাখ্যা করতে পারবেন এই পার্সোনালাইজেশনের ব্যাপারটা কি ছিল, আর ব্যবহারকারীদের কাছে মূল্যই বা কি? হয়তো আমার জ্যাকেটটা খুলে ফেলা উচিত। হ্যাঁ, আপনি খুলে হ্যাঁ, ফেলতে খুলে পারেন। ফেলুন। সময় নিতে মার্ক ঠিক করলেন সোয়েট শার্টটাকে খুলবেন, কিন্তু তারপরে বুঝলেন সেটা ঠিক হয়নি করা। হ্যাঁ, না, এটা একটা পবিত্র জ্যাকেট, এটা একটা কোম্পানির জ্যাকেট, আর আমরা আমাদের লক্ষ্যটা ভেতর দিকে ছাপাই। হে ঈশ্বর, জ্যাকেটের ভিতরে দেখুন, সবাই একবার দেখুন, এটা কি? মেকিং দ্য ওয়ার্ল্ড। বিশ্বকে আরো উন্মুক্ত এবং হে সংযুক্ত ঈশ্বর, করে। এটা যেন একটা সিক্রেট কোড। এটাকে একবার দেখুন। মেকিং দ্য ওয়ার্ল্ড মোর ওপেন অ্যান্ড কানেক্টেড। স্ট্রিম ক্র্যাপস, প্ল্যাটফর্ম, আর মাঝখানে এই অদ্ভুত চিহ্ন যেটা সম্ভবত আলোকিতদের জন্য। ফেসবুকের মূল্যবোধের প্রশংসা করে লেখা রহস্যময় লোগো। কারা চাইছিলেন ব্যাপারটাকে হালকা করতে, কিন্তু মনে হলো না সেটা উত্তেজনাটাকে কমাতে পারল। মার্ক জাকারবার্গ বুঝতে পেরেছিলেন সেই সাক্ষাৎকারটা ছিল বিপর্যয়, অনিশ্চিত, অস্পষ্ট, উত্তেজিত। তিনি গণমাধ্যমের সামনে আত্মপক্ষ সমর্থন করতে পারেননি। মার্ক এই সাক্ষাৎকারের থেকে খারাপ প্রচারের কল্পনা করতে পারেননি। সেই দিন তিনি বুঝেছিলেন ভাবনা আদান প্রদান করা কত কঠিন। তিনি আরো বুঝেছিলেন যে তিনি যদি ফেসবুকের সিইও রূপে নিজের ভূমিকা পরিগ্রহ করতে চান, তাকে তাহলে নিজের অস্বাস্থ্যকর উত্তেজনা থেকে বেরিয়ে আসতে হবে। মার্ক ভাবমূর্তির গুরুত্ব বুঝলেন, আর তার কষ্টদায়ক প্রশিক্ষণ সবে শুরু হচ্ছিল। কারণ ফেসবুকের ইতিহাস নিয়ে একটা ছবি তৈরি হতে শুরু করেছিল, একটি ছায়াছবি যা তার খ্যাতিকে আরো প্রশ্নের মুখে ফেলেছিল। চোর, বিশ্বাসঘাতক, লক্ষ্যপতি বার্তা ছিল পরিষ্কার। দ্য সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক বিতর্ক জনগণের সামনে প্রকাশ করতে চলেছে। যেমন এই অংশটা যেখানে এডওয়ার্ডো সেভারিন আবিষ্কার করেন যে মার্ক তাকে কোম্পানি থেকে বাদ দিয়ে দিয়েছেন। এই ছবিটা মার্ক জাকারবার্গকে পরিবেশন করে একজন বিবেকহীন প্রতিভাধর রূপে। ফেসবুকের ব্যাপারে ওনাদের মিডিয়া স্ট্র্যাটেজি হাস্যকরভাবে আতঙ্কিত ছিল। আমার মনে হয় ওরা প্রথমে ছবি নির্মাতাদের সম্মুখীন হয়েছিল, যেটা ছবি নির্মাতাদের জন্য খুবই ভালো। হলিউড বিতর্ক পছন্দ করে, তাতে টিকিট বিক্রি হয়। ছবিটি মুক্তি পাওয়ার কয়েক মাস আগে মার্ক এবং তার ফেসবুক টিম খুবই চিন্তিত ছিলেন। ছবির মুক্তি আসন্ন হয়ে উঠল। সেটা হয়তো জনগণের চোখে মার্ক জাকারবার্গের ভাবমূর্তি আরো খারাপ করে দেবে। জনগণের সামনে কথা বলার ব্যাপারে মার্ক জাকারবার্গ আতঙ্কিত ছিলেন, কিন্তু তার কোনো উপায় ছিল না। তাই দিনের পর দিন তিনি গণসংযোগ উপদেষ্টাদের সাথে তৈরি হলেন, আর টিভিতে ফেরার জন্য তিনি সাবধানে অনুষ্ঠান বাছলেন। এই বিশেষভাবে উত্তেজক বিষয়কে মাথায় রেখে মার্ক নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধিক জনপ্রিয় অনুষ্ঠান অপেরা উইনফ্রেজে নিজেকে আমন্ত্রিত করালেন। 24শে সেপ্টেম্বর 1910 মার্ক জাকারবার্গ ক্যামেরার সামনে ফিরে এলেন একটা চমকপ্রদ ঘোষণা নিয়ে। আমি একটা পাবলিক এডুকেশন ফাউন্ডেশন শুরু করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যার প্রথম প্রজেক্টটাই হবে একটা $10 কোটি চ্যালেঞ্জ গ্রান্ট। $10 কোটি? অসাধারণ, ভাবতেই পারছি না। দর্শকদের হাততালির মাঝে আর লক্ষ লক্ষ টেলিভিশন দর্শকদের সামনে মার্ক জাকারবার্গ জনহিতৈষী রূপে তার প্রথম পদক্ষেপ ঘোষণা করলেন। এই বার্তা সারা আমেরিকার মন জয় করে নিল। মার্ক জাকারবার্গ দান করেছিলেন বা কথা দিয়েছিলেন $10 কোটি দান করবেন নতুন পাবলিক স্কুলগুলোকে। ওপরা খুব ভদ্রভাবে বলেন যে ঘোষণাটা দেখানো হবে না, যাতে কোম্পানি বলতে পারে যে ছবিটার সাথে তার কোনো সম্পর্ক নেই।
কিন্তু এটা একটা বেশ শক্ত আকস্মিকতা। আর যখন ওপরা উইনফ্রে এই অনুষ্ঠানটাকে নিয়ে একটা বই লেখেন, সেটা রাতারাতি বেস্ট সেলার হয়ে যায়। তাই আপনি যদি কল্পনা করেন ওপরা উইনফ্রে মার্ক জুকারবার্গকে তার অনুষ্ঠানে নিয়ে এসেছেন আর বলেছেন তিনি একজন মহান মানুষ, তাহলে আমেরিকায় ভাববে তিনি ঠিক বলেছেন। মিশন ইম্পসিবল পাপারাৎজো নিক স্ট্রেইন অনেকদিন ধরে মার্কের পেছনে পড়ে আছে, কারণ দ্য সোশ্যাল নেটওয়ার্ক ছবিটি মুক্তি পাওয়ার সাথে সাথে জনগণ মার্ক জাকারবার্গের জীবনের প্রতিটা খুঁটিনাটি। মার্ক প্রমাণ করেছেন যে তিনি একজন ভালো মানুষ। এখন তিনি প্রমাণ করতে চলেছেন যে তিনি একজন সাধারণ মানুষ। এই প্রথম তিনি কাউকে নিজের বাড়িতে ঢুকতে দিলেন, আর তিনি হলেন ওপরা উইনফ্রে। চ্যালেঞ্জ গ্রান্ট। ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে সকাল, যখন বেশিরভাগ মানুষ জলখাবার খাচ্ছেন, তখন সর্বকালের সব থেকে দ্রুত গতিতে বেড়ে চলা কোম্পানির সিইও চাইনিজ শিখছেন। তাই এই টিভি ক্লিপে আমরা জানতে পারলাম যে মার্ক চীনা ভাষা শিখছেন, যেহেতু তিনি তার প্রেমিকা প্রিসিলার সাথে ছুটিতে যাচ্ছেন, যার সঙ্গে তার হার্ভার্ডে আলাপ হয়েছিল। টিভি ক্যামেরার সামনে তারা চুম্বনে লজ্জিত হলেন না। এরা হলেন এক তরুণ যুগল, অবশ্যই প্রেমে পরিপূর্ণ, যারা একটা ভাড়া বাড়িতে সাধারণভাবে থাকেন। এই অবস্থায় যে মানুষটি আমাদের সবাইকে উৎসাহিত করেন। মিশন ইম্পসিবল পাপারাৎজো নিক স্ট্রেইন অনেকদিন ধরে মার্কের পেছনে পড়ে আছে, কারণ দ্য সোশ্যাল নেটওয়ার্ক ছবিটি মুক্তি পাওয়ার সাথে সাথে জনগণ মার্ক জাকারবার্গের জীবনের প্রতিটা খুঁটিনাটি জানতে চাইবে। নিক চাইলেন বিশ্বের 1 নম্বর সোশ্যাল নেটওয়ার্কের প্রধান কার্যালয়ের প্রথম ছবি তিনি তুলবেন। এটা একদম ঠিক উচ্চতা। এটা আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বড়। এই পুরো বাড়িটা, ডান দিকের পুরো এলাকাটা। পালো আল্টোর ছোট্ট বাড়িটার থেকে এটা অনেক আলাদা। এই চৌহদ্দিটায়, যার মূল্য পড়ে $7.5 কোটি, 3000 কর্মী কাজ করতে পারে। কয়েক কিলোমিটার দূরে নিক আমাদের কোম্পানির বর্তমান প্রধান কার্যালয় দেখান, যেখানে মার্ক দিনে প্রায় 18 ঘন্টা সময় কাটান। সেখান থেকে কিছুটা দূরে নিক আমাদের মার্কের বাড়ি দেখান। এটা 2011 মার্চ, আর এই মুহূর্তে এই তরুণ কোটিপতি একটা ভাড়া বাড়িতে থাকছেন। আপনি এই লোকটিকে কি বলবেন, যার মূল্য 150 কোটি আর 5 বছরের পুরনো গাড়ি রেখেছে আর এখনো ভাড়ায় থাকছে? আমার মনে হয়েছে এটা পুরো পাগলামো। জানেন, যে কেউ যার অত টাকা থাকবে হবে লটারি বিজেতার মতন। আপনি যাবেন আর একটা দারুণ মন ভোলানো উইকেন্ড কাটাতে, ফেরারি কিনবেন, লোকজন ভর্তি বাড়ি হবে, একটা দারুণ নেশার অভ্যেস, একটা পাগলের মতন উইকেন্ড। একজন চিত্রগ্রাহক হিসেবে এতদিন ধরে অনুসরণ করার পর আপনি ওকে কি করতে দেখতে চাইবেন? আমি হয়তো দেখবো উনি কিছুটা টাকা খরচ করছেন আর একটু বিলাসিতা করছেন। আমার কাছে আকর্ষণীয় হতে গেলে আপনাকে জামা কাপড় বদলাতে হবে, গাড়ি বদলাতে হবে, বাড়ি বদলাতে হবে। লোকেরা নতুন জিনিস সম্পর্কে জানতে চায়। কিন্তু এই মুহূর্তে খুবই হতাশাজনক। মার্কের ব্যক্তিগত জীবন মনে হচ্ছে একদম স্বাভাবিক, হয়তো একটু বেশি স্বাভাবিক। ওর কি কিছু লুকোনোর আছে? আমরা কয়েকটা ব্লক গাড়ি চালিয়ে যাব সেই বাড়িটার কাছে, যেখানে মার্ক জুকারবার্গ এখন তার বান্ধবী প্রিসিলাকে নিয়ে থাকেন। সেটা 4-5টা ব্লক পরে। আর যদি এখনো পর্যন্ত দিনটা ভালো যায়নি, নিক তাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে আপনি বুঝতে পারেন ওটা একটা বাড়ি যেটার সামনে একটা রূপলি গাড়ি আছে। তাহলে ওটা এখনই এসে পড়বে। ওই তো উনি। রবিবার দুপুরের খাওয়ার সময় মার্ক জাকারবার্গ বাড়ি থেকে বেরোচ্ছিলেন। উনি কি আমাদের রঙিন জানালার পেছনে দেখতে পেয়েছেন? হয়তো নয়, কারণ নিক খুব সাবধানী ছিলেন আর গাড়িটাকে পার্ক করবেন ঠিক করলেন। আমাদের যেতে হবে, কারণ আমি ওকে হারাতে চাই না। তিনি মার্ক জাকারবার্গকে অনুসরণ করলেন ডাউনটাউন পালো আল্টো অব্দি। তিনি আশা করেছিলেন ওকে কোটিপতির মতো কাজকর্ম করতে দেখবেন। চলুন। দুর্ভাগ্য, সেটা বাজারের দিন ছিল, দুপুর 1টা, আর মার্ক সবেমাত্র একটা ট্যাকো কিনেছেন, আমেরিকানদের ধরাবাঁধা মেক্সিকান স্যান্ডউইচ। আমাদের পাপারাজ্জো পেছনে লেগে রইল, কিন্তু তিনি সুযোগ হারিয়েছিলেন। কিছুই হবার ছিল না, কারণ পালো আল্টোতে মার্ক জাকারবার্গ পুরোপুরি অলক্ষিত থেকে গেলেন। নেক্সট টার্ন সেটা আপনাকে বলতে পারবেন। আবার আজকে নিজের মতো মার্ক আবার মিস্টার নর্মালের মতো ব্যবহার করছেন। সর্বাধিক সম্পদের নিরিখে বিশ্বের 35তম স্থানাধিকারী মানুষটি শেষ পর্যন্ত খাওয়ার জন্য মাটিতে বসে পড়লেন।
আমাদের তদন্তের বিষয়বস্তু আমাদের থেকে 91 মিটারের বেশি দূরে ছিল না। আমরা গিয়ে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু আগামীকাল আমাদের ফেসবুক প্রধান কার্যালয়ে একটা সাক্ষাৎ নির্দিষ্ট করা আছে। মার্কেট থেকে একটা ফোন কল গেলে সেটা বাতিল হতে পারে। আর যখন মার্কের সাক্ষাৎকার দুর্লভ হয়ে পড়েছে, অস্বস্তিকর প্রশ্নের উত্তর দেওয়া দুর্লভতর হয়ে পড়েছে, শেষবার সেটা হয়েছিল যুক্তরাষ্ট্রের সব থেকে বড় তদন্তমূলক অনুষ্ঠান 60 মিনিটস এর একটা রিপোর্ট সম্প্রচারে। আগের টিভির সাক্ষাৎকারগুলির সাথে তফাৎটা চোখে পড়ার মতো। মার্ক নিরুদ্বিগ্ন, তিনি ঘামছেন না আর সাবলীলভাবে প্রশ্নের উত্তর দিচ্ছেন। আমি পুরো কোম্পানিকে নিয়ে গেছিলাম ছবিটা দেখতে। আসলে আমার মনে হয়েছিল বেশ মজার ছিল। আমার প্রশ্ন হলো, সেটা দেখা কি আপনার পক্ষে কঠিন ছিল? জানেন, ওটা দেখে বেশ মজা লাগছিল দেখতে কোন জায়গাগুলো ওরা ঠিক দেখিয়েছে আর কোন জায়গাগুলোকে ভুল দেখিয়েছে। আমার মনে হয় ওরা মার্ক জুকারবার্গকে প্রতিটা টি শার্ট ঠিক পরিয়েছে। আমার মনে হয় আমার সত্যি ওই টি শার্ট গুলো আছে আর ওরা চটিগুলোকে ঠিক দেখিয়েছে। কিন্তু অনেক সাধারণ জিনিস আছে যেগুলো ওরা ভুল দেখিয়েছে। মানে ওরা দেখাতে চেয়েছে যে আমার ফেসবুক বানানোর প্রধান উদ্দেশ্য ছিল মেয়েদেরকে পাওয়া, কিন্তু ওরা এই বিষয়টা বাদই দিয়ে গেছে যে আমি আমার বান্ধবীর সঙ্গে ফেসবুক শুরু করার অনেক আগে থেকেই ডেটিং করছি। তাহলে বুঝতেই পারছেন যে। দাঁড়ান, কি আরেকবার বলুন? এই মেয়েটি আপনার বর্তমান বান্ধবী, একে আপনি সেই সময় ডেট করতেন? হ্যাঁ হ্যাঁ, মানে আমি আমার বান্ধবীর সঙ্গে ফেসবুকের আগে থেকেই ডেটিং করছি। হ্যাঁ, আর হ্যাঁ। মার্ক খুব নিরুদ্বিগ্ন। চাপ কমানোর জন্য তিনি একটা সহজ পদ্ধতি নিয়েছেন, মুখস্থ করা একটা পদ্ধতি যেটা কয়েক মাস আগে ঘটা এই সমাবেশে প্রমাণিত হয়েছে। তিনি একই উত্তরগুলি বলছিলেন এক আনন্দিত জনগণের সামনে। এটা ইন্টারেস্টিং যে আমি যা ব্যবহার করি সেটাই এই ছবিতে দেখানো হয়েছে। আমার জামা, আমার জুতো, কিন্তু মুখস্থ করাটাই ছিল এই অন্তর্মুখী তরুণ প্রতিভাধরের কাছে একমাত্র উপায় নিজের লাজুকতা, তার অন্যকে অজানাকে ভয় পাওয়া থেকে বেরিয়ে আসার জন্য। আর ফলাফল ছিল অসাধারণ। মার্ক নিজেকে পরিষ্কারভাবে এবং শান্তভাবে প্রকাশ করলেন। সিনেমাটা শুরুতেই যা দেখিয়েছে তা হলো একটি মেয়ে আমায় ছেড়ে চলে গেছে, আর এটা একেবারেই সত্যি নয়। আর আমার জীবনে এরকম হামেশাই ঘটে থাকে। আর 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 তিনি স্পর্শকাতর বিষয়গুলিকে নিয়ে কথা তোলেন না, কিন্তু তিনি সমবেদনা অনুপ্রাণিত করেন, আর তার নিরুদ্বিগ্ন স্বভাবের জন্য মানুষ আর বিরক্ত হয় না। ওকে, ধন্যবাদ সবাইকে। আত্মবিশ্বাসী এমনকি মজাদার এই নতুন মার্ক একটা নিঃসঙ্গ চ্যালেঞ্জ বেছে নিয়েছেন, তার অতীতের ছায়ামাখা এলাকাগুলিকে মুছে ফেলতে। কিছুদিন আগে রাষ্ট্রপতি বারাক ওবামা আমেরিকার অর্থনৈতিক সংকটের সম্মুখীন হওয়ার ব্যাপারে তার কাছে পরামর্শ চেয়েছিলেন। তিনি এমনকি তার অফিসে যান নিজের প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন শুরু করার জন্য। স্বীকৃতি একটা অবস্থান যা হওয়ার এই তরুণ ব্যবসাদারের মধ্যে নতুন উচ্চাকাঙ্ক্ষা জাগিয়ে তুলবে। তিনি সবেমাত্র এই সম্পত্তিটি কিনেছেন যার মূল্য $70 লক্ষ। আর চরম স্বীকৃতি এই সর্বকনিষ্ঠ কোটিপতিকে টাইম ম্যাগাজিন পার্সোনালিটি অফ দ্য ইয়ার বলে চিহ্নিত করেছে। 27 বছর বয়সে মার্ক জাকারবার্গ সম্ভবত নিজের খ্যাতির শীর্ষে পৌঁছেছেন। আজকে ফেসবুককে স্টক মার্কেটে ছাড়া হয়েছে $1,000 কোটি, আর তার কাছে আছে বিশ্বজোড়া 8,50,00,000 চেয়েও বেশি ব্যবহারকারী।